সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি তোমাদের দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করিয়ে দিব। তো ইতিপূর্বে আমি আমার এর আগে দুইটা ভিডিও আপলোড করেছি, দুইটা ক্লাস নিয়েছি, যেখানে হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেখানে স্লাইড ক্লিপাস, স্ক্রু গাজ এগুলো দিয়ে কিভাবে মাপতে হয় এগুলো আমি দেখিয়েছি। তো আজকে আমি বরিশাল বোর্ড 2025 এবং হচ্ছে দিনাজপুর বোর্ড 2025-এ আসা দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। এই সৃজনশীল প্রশ্ন দুইটা সম্পূর্ণই তোমার প্রথম অধ্যায় ভিত্তিক, প্রথম অধ্যায় থেকে এসেছে এবং খুবই সিম্পল, খুবই সহজ। তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও দুইটা দেখেছো, যে আমি প্রথম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাদের জন্য খুবই সহজ মনে হবে এটা। দেখো, যে আমি দুইটা প্রশ্ন লিখে রেখেছি, একটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 আর একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। দিনাজপুর বোর্ড 2025-এ শুধুমাত্র উদ্দীপক লিখে রেখেছি, নিচে জায়গা নাই। ঠিক আছে, আর এই পাশে লিখলে আমি অঙ্ক করবো কোথায়, এই জন্য এটা আমি পরে বাকিটুকু অংশ লিখে দিব। প্রথমে আমি বরিশাল বোর্ড 2025 এটা আগে সমাধান করে দিই। বরিশাল বোর্ড 2025-এ কি বলা আছে দেখো, যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটি ঘনকের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট 7 সেন্টিমিটার এবং প্রকৃত পার্ট কত 7.05 সেন্টিমিটার পাওয়া গেল। তাহলে তুমি একটা ঘনক, ঘনক বুঝো তো, কিউব, আয়তাকার ঘনবস্তু যেটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান, সেটাকে ঘনক বলে। কিউব, ওই যে রুবিক্স কিউব মিলায় না, সেটাই ঘনক। তাহলে তুমি একটা ঘনক মাপছো স্লাইড ক্যালিপার্স দিয়ে, মেপে তুমি দেখছো যে প্রধান স্কেল পার্ট হচ্ছে 7 সেন্টিমিটার, প্রধান স্কেল পার্ট 7 সেন্টিমিটার। তারপর হচ্ছে প্রকৃত পার্ট, মানে এটা হচ্ছে টোটাল যেই পার্টটা পাওয়া যায় সেটা প্রকৃত পার্ট, সেটা হচ্ছে 7.05 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক, ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 মিলিমিটার। এগুলো কিন্তু সেন্টিমিটার, এটা মিলিমিটারে, খেয়াল রাখতে হবে এককগুলো। হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হচ্ছে 4%। তুমি দৈর্ঘ্য পরিমাপে 4% তোমার ত্রুটি হতে পারে, এটা দেওয়াই আছে, ত্রুটির পরিমাণ 4%। এখন দেখো প্রশ্নে সবগুলোই দেখাই দিব যে পিচ কাকে বলে। পিচ কাকে বলে মনে আছে যে স্ক্রু গজের পিচ হচ্ছে স্ক্রু গজের, স্ক্রু গজের বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্ক্রু গজের পিচ বলে। এটা আমি আর লিখে দিলাম না, তোমরা এটা পড়ে নিও, বই থেকে পড়ে নিও বা যেখান থেকেই পারো পড়ে নিও, সহজ এই বিষয়টা। তাহলে পিচ কাকে বলে কমপ্লিট। এবার আসো, ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয়, ব্যাখ্যা করো। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট, সেটা নির্দিষ্ট না, সেটা তো নির্দিষ্ট নাই, এটা একটু ব্যাখ্যা করে দিবা। এক এক যন্ত্রের এক এক স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক এক এক রকম হবে। কারণ কি, কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের যে স্কেল, ওই যে স্লাইড যে স্কেলটা, সেটার দাগ সংখ্যা থাকে 10টা, কোনোটার থাকে 20টা, কোনোটার 50টাও থাকতে পারে। তাহলে দাগ সংখ্যা যদি ডিফারেন্স হয়, ধরো ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলে 9 ঘরের সমান, ওই যে আমার যে ভার্নিয়ার স্কেল একটা দেখিয়েছিলাম, সেখানে ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলে 9 ঘরের সমান, তখন তুমি ভার্নিয়ার ধ্রুবকের মান পাবে একটা, তখন পাবা 0.1 মিলিমিটার, তাই না আমাদের ওই যন্ত্রের। আর যদি ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা যদি 20টা হয়, ভার্নিয়ার স্কেলের 20টা দাগ প্রধান স্কেলের 19টা দাগের সমান, তখন ভার্নিয়ার ধ্রুবকের মান কিন্তু আর 0.1 মিলিমিটার থাকবে না। ঠিক আছে, তখন 0.05 মিলিমিটার হয়ে যাবে। বুঝছো? এইভাবে যদি ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা তুমি আরো বাড়াও, 50টা যদি হয়, ভার্নিয়ারের 50টা দাগ প্রধান স্কেল 49টা দাগের সমান, তখন ভার্নিয়ার ধ্রুবকের মান হবে একটা। তাহলে এক এক স্লাইড ক্যালিপার্সে আমরা ভার্নিয়ার ধ্রুবকের মান এক এক রকম পাচ্ছি। এর জন্য আমরা বলতে পারি যে ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয়। এটা একটু ব্যাখ্যা করে দিবা নিজেদের মতো। হ্যাঁ, সংক্ষেপে ব্যাখ্যা করে দিবা, খুব বড় দেওয়ার দরকার নাই, এটার জন্য মাত্র 2 নাম্বার। হ্যাঁ, এক, এটা 2। তারপর আসো, ভার্নিয়ার সমাপতন নির্ণয় করতে বলছে। ভার্নিয়ার সমাপতন কোথায় থেকে নির্ণয় করবা? এই যে এই মানগুলো থেকে। আমাদের সূত্রের কথা মনে আছে, জাস্ট সূত্র, আর কিছুই না। গ নাম্বারে দেখো, আমি খালি একবার দেখাই দিব যে ডিটেলস কিভাবে লিখতে হয়, তারপর সব সংক্ষেপে। হ্যাঁ, ভার্নিয়ার সমাপতন, তাইলে আমাদের যেই সূত্র, সূত্রটা লিখবা, যে সূত্র মতে বা সূত্রানুসারে, বা আমরা জানি যেটাই লেখো, সূত্র মতে আমাদের সূত্রটা কি ছিল, যে এল সমান কি ছিল, এম প্লাস ভি ইন্টু ভিসি, এইটাই ছিল না সূত্র। এখানে কিসের মান কি সেটা একটু সাইডে লিখে নিবা, যে এখানে
এখানে এল হচ্ছে প্রকৃত মাপ, ঠিক আছে? এইভাবে না লিখে লিখবা যে এখানে প্রকৃত প্রকৃত পাঠ বা দৈর্ঘ্য যেইটাই তুমি বলো, প্রকৃত পাঠ এল, এটা সমান কত? 7.05 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, কিন্তু লিখবা প্রধান স্কেল পার্ট, 2 লাইনে লিখি আমি। হ্যাঁ, প্রধান স্কেল পার্ট এম, এটা সমান কত? এটা হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে তোমার ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক যেটা, সেটা হচ্ছে আমাদের ভিসি। ভিসির মান কত? 0.02 মিলিমিটার। একটা জিনিস খেয়াল করো, যেগুলো সব সেন্টিমিটারে আছে আর এটা শুধু মিলিমিটার আছে, তাহলে তুমি হয়তো এগুলাকে সেন্টিমিটার বানাবা, অথবা এগুলাকে মিলিমিটার বানাবা, অথবা তুমি এই মিলিমিটারকে সেন্টিমিটারে বানাবা, ঠিক আছে? তাহলে আমরা মিলিমিটার কি সেন্টিমিটারে বানাই? মিলিমিটারকে যদি তুমি সেন্টিমিটার বানাইতে চাও, শান্তি মিলিবে, মনে আছে? 10 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে না? এটাকে তুমি 10 দিয়ে ভাগ করলে পাবা 0.002 সেন্টিমিটার। ওকে, এখন এই মানগুলো এখানে বসায় দাও। এল এর মান কত? 7.05। প্রধান স্কেল পার্ট এম হচ্ছে 7, ভার্নিয়ার সমাপাতনী বের করতে হবে, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.002। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, এই পাশ ওই পাশ করো, দেখো এইটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? আমি একটু ডিটেলস করাই দিই। প্রথমটা মাইনাস হচ্ছে 7 সমান হচ্ছে ভি ইন্টু 0.002, এটা মাইনাস করলে কত হয়? 0.05 সমান ভি ইন্টু 0.002। তাহলে এইখান থেকে তুমি পাবা ভি সমান, এটা এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে না? আমি একবারে লিখছি, এটা এটা নিচে আসলে ভাগ হবে। তাহলে 0.05 সেটাকে ভাগ করতে হবে 0.002 দিয়ে। তুমি এটা ক্যালকুলেটারে ইনপুট দিবা, বের হয়ে যাবে। আমি অন্যভাবে করি, দেখো, যদি দশমিক তুলে দাও, এই দশমিক তুলে দিলে এখানে একটা ওয়ান দিয়ে কি হবে? দুইটা ঘর, তাহলে দুইটা শূন্য। এটা তুলে দিলে একটা ওয়ান, তিনটা ডিজিট আছে, তাহলে তিনটা শূন্য হবে। হ্যাঁ, তারপরে তুমি কাটাকাটি করবা। কাটাকাটি সিস্টেম কি? এই শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, এই দুই দিয়ে এটা কাটো, 5 হয়, 5 5 তাহলে কত? 25। তাহলে ভার্নিয়ার সমাপাতন হচ্ছে 25। তার মানে ভার্নিয়ার স্কেলে 25 নাম্বার দাগ হচ্ছে প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে। বোঝা গেছে? এম আই ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা ঘ নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। ঘতে কি বলেছে দেখো প্রশ্নটা, যে ঘনকটির, ঘতে আমাদের বলেছে যে ঘনকটির আরে প্রতিদিন মোছাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তাহলে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে? গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে আয়তন পরিমাপ করার সময় তোমার কত শতাংশ ত্রুটি হবে, এটা আমাদের বের করতে হবে। ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হচ্ছে ঘনকের যে একটা বাহুর দৈর্ঘ্য, তাকে কিউব করলে ঘনকের আয়তন পাবা না? ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেই ঘনকের আয়তন হবে এ কিউব। ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে সেই ঘনকের আয়তন হবে এক্স কিউব, ঠিক আছে? তাহলে ঘনকের আয়তন বের করতে হবে আমাদের। হ্যাঁ, ঘনকটার কি কি দেওয়া আছে একটু খেয়াল করো, যে ঘনকটার হচ্ছে, ঘনকটা খেয়াল করো যে ঘনকটার দৈর্ঘ্য আমাদের কত? 7.05 সেন্টিমিটার। এইটা দিয়ে আমরা প্রকৃত যে আয়তন সেটা বের করব। আর 4% যেহেতু দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি থাকতে পারে, তাহলে 4% ত্রুটিতে কি কি আয়তন আসতে পারে সেটা বের করব। তারপরে হচ্ছে শতকরা, হ্যাঁ, কত শতাংশ ত্রুটি হবে তা পরিলক্ষিত হবে। তাহলে কত শতাংশ শতকরা ত্রুটির পরিমাণ তখন বের করতে হবে। কত শতাংশ ত্রুটি মানেই শতকরা ত্রুটি। হ্যাঁ, ভার্নিয়ার সমাপাতন এটা শেষ। তাহলে দেখো ঘনকটির আয়তন পরিমাপ করার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, তুমি একটু খেয়াল করো। যে আমরা প্রথমে বের করব, আমি এবার একটু সংক্ষেপে করাই দিই। হ্যাঁ, বলে জায়গা হবে না। দেখো যে ঘনকের
ঘনকটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে প্রকৃত দৈর্ঘ্য যেটা, যেটা আমরা পরিমাপ করে পেয়েছি অরিজিনাল যেটা 0. কিসের 0.7.05 সেন্টিমিটার, এটা হচ্ছে ঘনকের প্রকৃত দৈর্ঘ্য। তাহলে ঘনকটির আয়তন, আয়তন যদি তুমি বের করো, এটার কিউব করলে আয়তন বের হয়ে যাবে না? ঘনকের আয়তন কি? বাহু দৈর্ঘ্য সেটার উপরে কিউব, এত ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। এই মানটা কত এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো এটা আমি পরে ক্যালকুলেটর বের করি। এটা থাকলো, এটা হচ্ছে ঘনকের প্রকৃত আয়তন। এখন হচ্ছে 4% ত্রুটি আছে না? 4%, 4% ত্রুটিতে, 4% ত্রুটি, 4% ত্রুটিতে সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য কি হইতে পারে দেখো তো? আমাদের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 7.05 সেন্টিমিটার, তার সাথে কি 4% ত্রুটি যোগ হবে না? কিসের 4%? 7.05, এত এর 4%। বুঝছো এই কথাটা? আমি প্রিভিয়াস ভিডিওতে এটা দেখাইছিলাম, হ্যাঁ, শেষের দিকে। 4% ত্রুটিতে সর্বোচ্চ দৈর্ঘ্য কি হবে? ম্যান দৈর্ঘ্য তো এইটা, যদি এইটার আবার 4% ত্রুটি থাকে, তাহলে সেটা যোগ হয়ে যাবে না এটার সাথে, সর্বোচ্চ দৈর্ঘ্য, তাহলে তুমি এটা পেতে পারো। এটাও আমি ক্যালকুলেটারে একবারে ইনপুট দিয়ে বসাই দেবো, এখানে থাকো। তাহলে এই 4% ত্রুটিতে সর্বোচ্চ আয়তন কি হবে? আয়তন, সর্বোচ্চ আয়তন কি হবে? এই দৈর্ঘ্যটার যে কিউব সেটা না? এবার আমার লাগবে ক্যালকুলেটর, লাগবেই। খেয়াল করো, এটা প্রথমে করি। হ্যাঁ, তাহলে 7.05, এটাকে আমরা কিউব করব। 7.05 কিউব করলে হয় 350.4, 350.40 আসে, আমি 4 পর্যন্তই নিলাম। ঠিক আছে, এত সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের অরিজিনাল আয়তন। এবার এইটা দৈর্ঘ্য 7.05 প্লাস হচ্ছে 7.05, এত এর কত পার্সেন্ট? 4%, 4%, সরাসরি 4% দিয়ে দিলাম। তাহলে কত আসে? 7.05 প্লাস হচ্ছে 7.05, এত এর 4%। হ্যাঁ, 7.05 ইন্টু হচ্ছে 4%, যোগ হচ্ছে 7.05, এত ইঞ্চি 4%, 0.04। ঠিক আছে, তাহলে তার সাথে হচ্ছে 7.05 যোগ করতে হবে। কত আসে? 7.332। সর্বোচ্চ দৈর্ঘ্য আসতেছে আমাদের 7.332। এই সেন্টিমিটার হচ্ছে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য ত্রুটিতে। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা, সেটাকে তুমি যদি কিউব করো, তাহলে কি পাবা? আয়তন পাবা না? সেন্টিমিটার কিউব। এটাকে কিউব করে দাও, তাহলে এটাকে কিউব করলে আমরা পাই হচ্ছে 394, 394 হচ্ছে 155, এরকম আসে। আমরা 16 লিখি। হ্যাঁ, 16 সেন্টিমিটার কিউব প্রায়। এটা গেল 4% ত্রুটিতে সর্বোচ্চ দৈর্ঘ্য। আচ্ছা, 4% ত্রুটিতে তো কম হইতে পারে দৈর্ঘ্য, কম হইতে পারে না? তাহলে সেই কমের দৈর্ঘ্যটা আমরা বের করে নিব। তাহলে সেটা আমরা কি লিখবো? যে 4% ত্রুটিতে একই রকম, খালি মাইনাস হবে। 4% ত্রুটিতে সর্বনিম্ন, সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য কি হবে? অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে এটা থেকে মাইনাস হবে কত? 7.05, এত এর কত পার্সেন্ট?
4%টা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝে নিও, হিজিবিজি হয়ে গেছে জায়গা কম দেখে। তাহলে এইখানে কত হবে? 7.05 ইন্টু হচ্ছে 0.04। ওকে, 7.05 মাইনাস হচ্ছে অ্যান্সার, তাহলে আসে 6. এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 6.768 এত সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 4% ত্রুটিতে সর্বনিম্ন আয়তন, আমরা কি পেতে পারি? এটার উপরে কিউব করলে হয়ে যাবে 768, এটার উপরে হচ্ছে কিউব, তাহলে এত সেন্টিমিটার কিউব। কিউব করলে আসে হচ্ছে 310, 310.01 এত সেন্টিমিটার কিউব। এখন একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, দেখো আমাদের অরিজিনাল আয়তন হচ্ছে এটা, সর্বোচ্চ আয়তন এটা আসতে পারে ত্রুটিতে, আর সর্বনিম্ন আয়তন এটা আসতে পারে। তাহলে আয়তনের পার্থক্য কত হইতে পারে সর্বোচ্চ, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তুমি এইটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে একটা পার্থক্য পাবা, একটা ত্রুটি পাবা, আয়তনের ত্রুটি। আবার এইটা থেকে যদি এইটা বিয়োগ করো তাহলে একটা পার্থক্য পাবা। এই দুইটা পার্থক্যের মধ্যে আমাদের সর্বোচ্চ পার্থক্য নিয়ে কাজ করতে হবে। তুমি বিয়োগ করে দেখবা যে এই দুইটার পার্থক্যই বেশি হবে। ঠিক আছে, এই 394 থেকে যদি এটা বিয়োগ করো দেখো 44 দশমিক হয়। আবার এইটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে 40 দশমিক হয়। এটা করাও দরকার নেই, ক্যালকুলেটর তোমরা করবা, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এই দুইটার ডিফারেন্স সবচেয়ে বেশি। তাহলে এই সর্বোচ্চ ত্রুটিটা নিতে হবে, আয়তনের সর্বোচ্চ ত্রুটি, তারপর আপেক্ষিক ত্রুটি বের করবো। বুঝা গেছে? হ্যাঁ, আমি একটু মুছবো, এই পাশে মুছে দেই, এই পাশে আর আমাদের কাজ নেই, এই পাশে যেহেতু কাজ নাই এই পাশে মুছে দেই। বরিশাল বোর্ডে খুব ভালো ভালো প্রশ্ন হয়, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ঠিক আছে, কুমিল্লা বোর্ড, এগুলোতে খুব ভালো ভালো প্রশ্ন হয়, মানে বোঝার মতো প্রশ্ন হয়। অনেকে বলে কঠিন, কিন্তু কঠিন প্রশ্ন হয় না আসলে, বোঝার মতো প্রশ্ন হয়। একটু খেয়াল করো যে আমি এবার ত্রুটির পরিমাণটা একটু লিখে দিব এখানে। হ্যাঁ, তাহলে এখানে লিখবা আয়তনে সর্বোচ্চ ত্রুটি। আয়তনে বা আয়তন নির্ণয় আমি সংক্ষেপে লিখছি, আয়তনে সর্বোচ্চ ত্রুটি বা সর্বোচ্চ যে ডিফারেন্স সেটা কত হবে? এই এটা থেকে এটা বিয়োগ, তাহলে 394 হচ্ছে 16 মাইনাস হচ্ছে 350 কত 4, এই হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটি, এত সেন্টিমিটার কিউব আয়তন যেহেতু। তাহলে এটা একটু বিয়োগ করে এখানে আমরা লিখে দিব 394.16 মাইনাস হচ্ছে 350.4, তাহলে আসে আমাদের 43.76, 43.76 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটি। এখন আমাদের শতকরা ত্রুটি বের করতে বলছে না? ওই যে 20 টাকায় কিনে 22 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? নিচে 20, উপরে 2, তাই না? আর গুণ হচ্ছে 100, সেটাই লিখবো এখানে। তাহলে লিখবো কি, যে অতএব আমি বাংলা ভাষাটা লিখে দেই, আয়তন নির্ণয়ে নির্ণয়ে আয়তন নির্ণয়ে শতকরা আপেক্ষিক, রিলেটিভ ইরর, হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কি হবে? আয়তন নির্ণয় শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে, উপরে হচ্ছে সর্বোচ্চ ত্রুটি 43.76, আর নিচে হচ্ছে আমাদের অরিজিনাল যে মাপ, অরিজিনাল মাপ কত? 350.4 গুণ কত? 100%। এই যে শতকরা আপেক্ষিক ত্রুটি বের হয়ে যাচ্ছে। এখানে তুমি বসায় দাও, 350.4 দিয়ে ভাগ করলে আসবে এইটা, এটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে 12 পয়েন্ট হচ্ছে 488 আসে, তুমি 49 দিয়ে দিবা,
এত পার্সেন্ট, এবং এখানে একটা প্রায় কথা লিখবা, অ্যাপ্রক্সিমেটলি বা প্রায় লিখে দিবা। ঠিক আছে, কারণ আমরা দশমিকের পরে কিছু ডিজিট বাদ দিয়েছি। বোঝা গেছে? এই ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এইটাই আসে যদি এই চ্যাপ্টার থেকে সৃজনশীলের ঘ নাম্বারে বেশিরভাগ ক্ষেত্রে এইটাই আসে। হ্যাঁ, তাহলে খুবই সহজ কিন্তু বিষয়গুলো 5, 6 এর অঙ্কের মধ্যে। এবার আমি দিনাজপুর বোর্ড নিয়ে একটু কাজ করব। দিনাজপুরে চলে যাই। হ্যাঁ, বরিশাল থেকে এবার চলে যাব আমরা দিনাজপুরে। দিনাজপুর বোর্ডের প্রশ্ন প্রায় সিমিলার। ঠিক আছে, প্রায় সিমিলার। আমি প্রশ্নগুলো আমি শুধু উদ্দীপক লিখে রেখেছি, কারণ হচ্ছে জায়গা ছিল না বোর্ডে। এখন আমি প্রশ্নগুলো লিখে দিব, ক, খ, গ, ঘ এগুলো আমি লিখে দিব যে কি কি প্রশ্ন ছিল আসলে। হ্যাঁ, তাহলে আমি প্রশ্নগুলো ওই পাশে লিখি, তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো, আর আমি এদিকে এই ফাঁকে হচ্ছে এগুলো মুছে ফেলবো। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি ছিল, আমার মনে আছে যে কি কি ছিল। প্রথমে কতে ছিল যে জড়তা কাকে বলে। জড়তা কাকে বলে, জড়তা ইংরেজি হচ্ছে ইনারশিয়া। হ্যাঁ, জড়তা কাকে বলে, এটা হচ্ছে যদিও এই চ্যাপ্টারের না, তবে সহজ, আমি বলে দিচ্ছি পারবা। তারপরে বলছে যে বল একটি লব্ধ রাশি, বল, ফোর্স, বল একটি লব্ধ রাশি, এটা ব্যাখ্যা করো। বল একটি লব্ধ রাশি, ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে বলছে, যে ব্যাখ্যা করো। ওকে, তারপরে গতে আমাদের বলেছে, গতে বলেছে হচ্ছে এই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো আমি উদ্দীপকটা একটু পড়াই দিই। ফ্লাইট ক্যালিপাসের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট 9.96 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে 8 পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ারের 20 দাগের সমান। ওই যন্ত্র দিয়ে বস্তুটির প্রস্থ মেপে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার। পরিমাপে 5% হচ্ছে আপেক্ষিক ত্রুটি রয়েছে। বুঝছো? তাহলে এইখান থেকে গতে আমাদের বলছে দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কোথায় থেকে, এই যে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, সমপাতন দেওয়া আছে। তাহলে বলছে বস্তুটির, এটা গ, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য, দৈর্ঘ্য নির্ণয় করো, এটা হচ্ছে গ। এবার আসো ঘ। ঘতে বলছে যে বস্তুটির ক্ষেত্রফল, বস্তুটির ক্ষেত্রফল এর ক্ষেত্রফল, বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে। বস্তুটির ক্ষেত্রফলের, বলেছিল যে বস্তুটির ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ত্রুটি নির্ণয় করে, নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো। গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, একই কথা। ঠিক আছে, বিশ্লেষণ করো, করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের গ্রহণযোগ্য, এই কথাগুলো আমি বুঝাই দিচ্ছি। গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি, গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 8%। ঠিক আছে, এই ঘ নাম্বার প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, যে বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করো। কিছুই না, আগের মতোই। আগে আমরা আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করছি, এবার তুমি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করবা। বের করার পরে দেখবা যে সেটা 8% এর কম কিনা। যদি 8% এর বেশি হয়ে যায় সেটা গ্রহণযোগ্য না, সেটা আমরা গ্রহণ করবো না। এই আর কিছুই না। তাহলে আমি এটা একটু মুছে টুচ্ছে সম্পূর্ণটা মুছে দেই, তোমরা প্রশ্ন দেখতে থাকো, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি। খুবই সহজ, এই প্রশ্ন দুইটা একই ক্যাটাগরির এবং রিসেন্ট। দেখো 2025-এ
বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ডের মতো বোর্ডে এই দুইটা প্রশ্ন এসেছে। ঠিক আছে, একটু শেষের দিকে একটু ডিস্টার্ব হবে বোর্ডে, একটু বুঝে নিও। হ্যাঁ, আর পরিষ্কার করতে পারলাম না, আমি অপারগ হচ্ছে পরিষ্কার করতে। এটাও মুছে দিই। ওকে, প্রথমে আসো, জড়তা কাকে বলে? জড়তা ইনার্শিয়া। জড়তা হচ্ছে কোন একটা স্থির বস্তু সবসময় স্থির থাকার একটা প্রবণতা দেখায়, এটাকেই বলা হয় স্থির জড়তা। আর একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকার একটা প্রবণতা দেখায়, এটাকে বলা হয় গতি জড়তা। এই দুইটাই জড়তা, একটা হচ্ছে স্থির জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এটার তোমাদের একটা উদাহরণ দিই আমি। ধরো তোমরা বাসে উঠেছ, বাসে দাঁড়িয়ে আছো, থামা বাস, ঠিক আছে, বাসটা থেমেছিল, তুমি উঠছো, বাসটা থেমে আছে, হঠাৎ করে বাসটা যদি যাওয়া শুরু করে, তুমি যদি দাঁড়ায় থাকো কিছু না ধরে, তাহলে তুমি পিছন দিকে পড়ে যাবা। এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। তুমি বাস বাসটা কি হয়, গতিশীল হয়, কিন্তু তুমি স্থির থাকার প্রবণতা দেখাও, এই কারণে তুমি পিছনে চলে আসো। আবার গতি জড়তা কি? যখন বাসটা আবার রানিং চলছে, তুমি ওর সাথে চলছো, আবার উঠে দাঁড়ালা, দাঁড়ায় বাসও যাচ্ছে তুমিও যাচ্ছ, একই বেগে গতিশীল তোমরা। তুমি যদি এইবারও যদি কোনো কিছু না ধরো, হঠাৎ করে বাসটা যদি ব্রেক করে, তাহলে তুমি সামনে যেয়ে পড়বা। কেন সামনের দিকে যেয়ে পড়বা? কারণ হচ্ছে বাস স্থির হয়ে গেছে, তার সাথে তোমার পাও স্থির হয়ে গেছে, কিন্তু তোমার উপরের বডি সেটা গতিশীল থাকার একটা প্রবণতা দেখাবে, সামনের দিকে গতিশীল থাকার একটা প্রবণতা দেখাবে, এটাকে বলা হয় গতি জড়তা। হ্যাঁ, জড়তা ক্লিয়ার? জড়তার সংজ্ঞা এত কিছু না, জড়তার সংজ্ঞা হচ্ছে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর সবসময় একই গতিতে চলতে থাকার যে প্রবণতা, তাকেই জড়তা বলে। ঠিক আছে, জড়তা আমাদের কমপ্লিট। এবার আসো, বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। বল, আমরা মৌলিক রাশি পড়ছিলাম, মৌলিক রাশি যে 7টা ছিল তার ভিতরে তো বল নাই। বল হচ্ছে লব্ধ রাশি, বল অন্যান্য রাশির উপর নির্ভর করে। মূলত বল, ওই যে নিউটনের একটা সূত্র তোমরা পড়ছো না, যে এফ সমান হচ্ছে এম এ, এটা সবাই জানে, যারা পড়ালেখা করে নাই তারাও জানে। এফ সমান হচ্ছে এম এ, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ। তাহলে নিউটনের যে সূত্র এফ সমান হচ্ছে এম এ, তার মানে বল কার কার উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে, ত্বরণের উপর নির্ভর করে। আবার ত্বরণ, সেইটা কার উপর নির্ভর করে? এই যে ত্বরণ, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। হ্যাঁ, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ত্বরণ নির্ভর করে আবার বেগ আর সময়ের উপর। ঠিক সেম ভাবে দেখো, বেগ যেইটা সেইটা নির্ভর করে আবার সরণ আর সময়ের উপর, এস বাই টি এর উপর। তার মানে বল আসলে আলটিমেটলি ওই মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে, ওগুলা থেকেই প্রাপ্ত। এই কারণেই বল হচ্ছে লব্ধ রাশি, বল মৌলিক রাশি না। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা দিয়ে দিবা বা বই থেকে একটু পড়ে নিবা। হ্যাঁ, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোন বস্তুর দৈর্ঘ্য? এই যে এই বস্তুর দৈর্ঘ্য। তাহলে বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, একটু দেখো, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করবা, তুমি কি কি পার্ট পাইছো? প্রধান স্কেল পার্ট আছে, ভার্নিয়ার সমাপতন আছে, ভার্নিয়ার ধ্রুবক নাই। ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে হবে। দেখো, যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান, এখান থেকে তুমি ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবা না? কিভাবে বের করবা? দেখো, ভার্নিয়ার ধ্রুবক, প্রথমে ভার্নিয়ার ধ্রুবক বের করে দিই। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। ভিসি সমান কি হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। এটাকে ভার্নিয়ারের দাগ সংখ্যা। ভার্নিয়ারের দাগ কয়টা দেখো তো? ভার্নিয়ারের 20টা দাগ না? তাহলে 20 দিয়ে ভাগ করে দাও এটাকে, তাহলে হয়ে যাবে। 20 দিয়ে যদি তুমি 1 কে ভাগ করো, তাহলে 0.05 এত মিলিমিটার। শেষ। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বের হয়েছে। তাহলে এখান থেকে তুমি বস্তুটির দৈর্ঘ্য বের করতে পারবা না? বস্তুটির দৈর্ঘ্য, আমি আর ডিটেলস লিখবো না এখানে। হ্যাঁ, বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির দৈর্ঘ্য যে এল, সেটা সমান কি হবে? প্রধান স্কেল পার্ট যোগ হচ্ছে ভার্নিয়ার সমাপতন গুণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখানে খালি মান বসায় দিলেই হবে। এম, প্রধান স্কেল পার্ট কত? 9.96, 9.96 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন কত? 8। ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক কিন্তু মিলিমিটারে আছে, এটাকে সেন্টিমিটার বানায় নিও। তাহলে আরো 10 দিয়ে ভাগ করলে 0.005 এত সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে? 0.005 সেন্টিমিটার। হ্যাঁ,
বুঝছো ঘটনা? তাহলে কত হয়? এগুলো সব সেন্টিমিটার কিন্তু 9.96 সেন্টিমিটার। এটা দিয়ে এটা গুণ করো, 5 কত? 40, তার মানে 0.04। ঠিক আছে, 0.04, এটার সাথে এটা যোগ করলে হবে 110, তাহলে 10 হবে, 10, 10.00, অথবা এটাকে তুমি 10 লিখে দিবা শেষে, বা এখানেও 10 লিখতে পারো, আমি এমনি বোঝানোর জন্য লিখছি। তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের সেটার দৈর্ঘ্য। সাইডে লিখে নিবা, সাইডে আমি লিখলাম না। ওকে, তাহলে আমাদের গ ক্লিয়ার। এইবার দেখো, বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এটা গ্রহণযোগ্যতা দেখাইতে হবে। বস্তুটার দৈর্ঘ্য তুমি পাইছো না 10 সেন্টিমিটার, বস্তুটির প্রস্থ কত? 8 সেন্টিমিটার। তাহলে এবার ত্রুটিপূর্ণ দৈর্ঘ্য বস্তু বের করবা, ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল বের করবা। ঠিক আছে, আমি এই সম্পূর্ণটা একটু মুছে দেই, মুছে দিয়ে আবার করি, এটার জন্য আমাদের একটু জায়গা লাগবে। হ্যাঁ, মুছে দিলাম। দেখি এই গ্যাপে গ্যাপে করে ফেলা যায় কিনা। হ্যাঁ? এটা আর একটু নিচে লেখা দরকার ছিল আমাদের মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, এর ভিতরে হবে, আমি সংক্ষেপে করে দিব। হ্যাঁ, বস্তুটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য একটু আগে আমরা পেয়েছি, কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে প্রকৃত ক্ষেত্রফল কিভাবে লিখবা? যে বস্তুটির দৈর্ঘ্য, লিখেই দিই, বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, বস্তুটির প্রস্থ, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। এই যে প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে লিখবা বস্তুটির ক্ষেত্রফল, এটা কিন্তু প্রকৃত ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, বস্তুটা অবশ্যই আয়তাকার। ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, আগেরটা কিউব ছিল। তাহলে 8 কত? 80। এই 80 সেন্টিমিটার স্কোয়ার তুমি কি পাইলা? বস্তুটার প্রকৃত ক্ষেত্রফল পাইলা। এখন 5% আপেক্ষিক ত্রুটি থাকতে পারে না? তাহলে 5% ত্রুটি দৈর্ঘ্যতেও থাকতে পারে, প্রস্থতেও থাকতে পারে। তাহলে কি লিখবা? যে 5% ত্রুটিতে, 5% ত্রুটিতে সর্বোচ্চ, সর্বোচ্চ, সর্বোচ্চ কি কি? সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, তার সাথে 10 সেন্টিমিটারের কি হবে? 5% ত্রুটি হবে, যোগ হয়ে যাবে না? 5% ইন্টু ত্রুটি, তাহলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সাথে আবার কি হবে? 10 সেন্টিমিটারেরই 5% যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা সেন্টিমিটার একবার লিখবো, পরে লিখবো। তাহলে 10, এই 10 সেন্টিমিটারের 5%, না, 10 সেন্টিমিটার 5% মানে হচ্ছে 0.5। তাহলে এখানে আসবে 10.5। এত সেন্টিমিটার হচ্ছে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য। ঠিক একইভাবে 5% ত্রুটিতে সর্বোচ্চ প্রস্থ, সর্বোচ্চ প্রস্থ কত? 8 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, তার সাথে 8 সেন্টিমিটারের 5% কি হবে? যোগ হবে। 8 সেন্টিমিটারের 5%, তাহলে এটা হবে 0.4, 8.4 সেন্টিমিটার হবে। হ্যাঁ, এটা কি ঠিক আছে? দেখি একটু কি করলাম। তাহলে 10 সেন্টিমিটারের 5%, 0.05। হ্যাঁ, উপরেরটা ঠিক আছে। 8 সেন্টিমিটারের 5%, 0.4, হ্যাঁ, সবই ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বের করব কি? 5% ত্রুটিতে সর্বোচ্চ ক্ষেত্রফলটা বের করব। বুঝছো? সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে এই দুইটা গুণ করলে সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 10.5 মাল্টিপ্লাই বাই 8.4, এত সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা গুণ করে দাও। 10.5 ইন্টু হচ্ছে 8.4, 8.2,
88.2 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ঠিক একইভাবে সর্বনিম্নটা বের করতে পারবে না? সর্বনিম্নটা, এই সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে এটা, তুমি ঠিক একইভাবে সর্বনিম্ন বের করবা। 5% ত্রুটিতে সর্বনিম্ন দৈর্ঘ্য মাইনাস হয়ে যাবে। আমি এখানেই করে দিই, এই জিনিসটা, এই ভ্যালুটা খালি রাখি, এই ভ্যালুটা শুধু আমাদের লাগবে। এটা হচ্ছে কি সর্বোচ্চ ক্ষেত্রফল, এখানে লিখে রাখলাম। হ্যাঁ, 88.2 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল। আর জেনুইন ক্ষেত্রফল তো এটাই। এবার সর্বনিম্নটা বের করব, এটাকে একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, নীল দিয়ে চেঞ্জ করি। 5% ত্রুটিতে, বুঝে নিও, সর্বনিম্ন দৈর্ঘ্য, তাহলে এখানে শুধু মাইনাস হবে, মাইনাস হলে এখানে 9.5 হয়ে যাবে। ঠিক আছে, এইটাও কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস হইলে এটা হবে 7.6। ওকে, ঠিক আছে, তাহলে এইখানে, এখানে একটু মুছে দেই, এটা একটু চেঞ্জ হবে, এটা একটু চেঞ্জ হবে, কি কি হবে, 9.5 মাল্টিপ্লাই বাই 7.6, 9.5 7.6, 9.5 ইন্টু হচ্ছে 7.6, তাহলে আসছে 72.2, 72.2 সেন্টিমিটার স্কোয়ার। এইবার দেখো ক্ষেত্রফলের সর্বোচ্চ ত্রুটি কোনটা, এটা থেকে তুমি এটা বিয়োগ করো, ওইটাই হবে সর্বোচ্চ। দেখো এটা থেকে যদি এইটা বিয়োগ করো, তাহলে 80 মাইনাস হচ্ছে 72.2 আসে 7.8, এই দুইটার পার্থক্য। আর এই দুইটার পার্থক্য দেখো 8.2, এটা 7.8 পার্থক্য, এটা হচ্ছে 8.2, তাহলে এটাই সর্বোচ্চ পার্থক্য না? আচ্ছা, তাহলে আমরা এখানে সর্বোচ্চ ত্রুটি, এইখানে এক লাইন লিখে দিই। হ্যাঁ, তাহলে লিখবা যে অতএব সর্বোচ্চ ত্রুটি কিসের, ক্ষেত্রফল নির্ণয়, লিখলাম না। হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয় সর্বোচ্চ ত্রুটি কত, 88.2 মাইনাস হচ্ছে জেনুইন যেটা, সেটা হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তার মানে আমাদের 8.2 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। এই সর্বোচ্চ ত্রুটিকে এবার শতকরা আপেক্ষিক ত্রুটি বের করবা, ঠিক সেম ভাবে। তাই লিখবা কি, যে অতএব ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফল নির্ণয়ের কথা লিখি নাই, তোমরা লিখে নিবা যে ক্ষেত্রফল নির্ণয় শতকরা আপেক্ষিক ত্রুটি কি হবে, উপর হচ্ছে সর্বোচ্চ ত্রুটি 8.2, উপর হচ্ছে 8.2 আর নিচে হচ্ছে আমাদের জেনুইন যেই ক্ষেত্রফল, গুণ কত, 100%। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে হচ্ছে 8.2 মাল্টিপ্লাই বাই হচ্ছে 80 গুণ হচ্ছে 100%, তাহলে 10.25% আসে, 10.25%। তাহলে এটা কি গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের বলছে যে গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি কত, 8%, আর এখানে চলে আসছে আমাদের বেশি, তাহলে লিখবা যে গ্রহণযোগ্য নয়, পরিমাপটি গ্রহণযোগ্য নয়। পরিমাপটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, হ্যাঁ, মানে ক্ষেত্রফল নির্ণয়ের যেই আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করছি, সেই ত্রুটিটা আমাদের গ্রহণযোগ্য ত্রুটির চেয়ে বেশি হয়ে গেছে, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আহ একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, হোয়াইট বোর্ডে যেহেতু করায় দিতে হয় প্রশ্ন তুলে, একটু হিজিবিজি হবে, একটু মানিয়ে নিতে হবে। আহ আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে আমি আরো কিছু আমাদের সৃজনশীল প্রশ্নই সমাধান করে দিব এই অধ্যায়ের উপর, তারপর অন্যান্য অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।